Welcome to China. চাইনিজ ভাষায় বাংলাদেশকে কিভাবে উচ্চারণ করে বলুন তো? 孟加拉。 মোংজালা। কোথায় বাংলাদেশ আবার কোথায় মোংজালা? কে থেকে জিজ্ঞেস করলাম এর মানে কি? Oh, actually, it's no meaning. Yeah. Just maybe translated like from pronunciation. ক্যাথি বলছে মোংজালার আলাদা কোনো মানে নেই। ইংরেজিতে বাংলাদেশ যেভাবে লেখা হয় সেটা নাকি চাইনিজ ভাষায় উচ্চারণ করলে এমন হয়। আচ্ছা, সে যাই হোক, এবার বলুন তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বা ক্ষমতাধর দেশ কোনটি? আমেরিকা? তাহলে এবার বলুন সেই মহা ক্ষমতাধর দেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কোন দেশ? হ্যাঁ, চীন। এখন যে চীনের কথা আপনারা জানেন, যদি বলি সেই চীনই মাত্র কয়েক দশক আগেও ছিল দারিদ্র্য, দুর্ভিক্ষ আর অস্থিরতার প্রতীক, তাহলে নিশ্চয়ই আপনারা হাসবেন। কিন্তু সবচেয়ে বড় বাস্তবতা হলো সেই চীনকেই এখন বলা হয় সারা বিশ্বের কারখানা। সেই চীনই এখন বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক এবং সবচেয়ে দ্রুত বাড়তে থাকা সামরিক শক্তিগুলোর একটি। কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো, প্রযুক্তি, বাণিজ্য সবখানেই তার প্রভাব। বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি বড় সিদ্ধান্তে চীনের নাম আসে। আমেরিকার প্রতিদ্বন্দ্বী হিসেবে, ভারতের চ্যালেঞ্জ হিসেবে, পাকিস্তানের মিত্র হিসেবে, আফ্রিকার বিনিয়োগকারী হিসেবে, মধ্যপ্রাচ্যের নতুন খেলোয়াড় হিসেবে। কিন্তু প্রশ্ন হলো চীন আসলে কি চায়? কিভাবে এত দ্রুত উঠে এলো তারা? কেন অনেক দেশ চীনকে দরকারও মনে করে আবার ভয়ও পায়? আমি সম্প্রতি চীন ঘুরে এসেছি। সেখানে গিয়ে বুঝেছি চীনকে শুধু খবরের শিরোনাম দেখে বোঝা যায় না। চীনকে বুঝতে হলে দেখতে হবে তার ইতিহাস, তার পরিকল্পনা, তার শক্তি, তার দুর্বলতা, সবকিছু। এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝবো চীন কি সত্যি আগামী বিশ্বের নতুন কেন্দ্র হয়ে উঠছে? চীনের সাংহাইতে যখন পৌঁছালাম তখন রাস্তায় গাড়ির গতি কিছুটা কম। যে জিনিসটা চোখে পড়লো তা হলো রাস্তায় ডিজিটাল বোর্ডে ম্যাপ দেয়া আছে। সেই ম্যাপে আবার দেখাচ্ছে কোন রাস্তায় যানজট আছে আর কোন রাস্তা ফ্রি। একটা দরিদ্র দেশ থেকে গত কয়েক দশকে বলতে গেলে দানবীয় উত্থান হয়েছে চীনের। সে প্রসঙ্গে আসছে একটু পর। তার আগে কিছু তথ্য দিয়ে রাখি আপনাদের। প্রথমেই জনসংখ্যার কথা বলি। চীনের বর্তমান জনসংখ্যা 1.4 বিলিয়ন। এর চেয়ে বেশি মানুষের বসবাস শুধু একটা দেশেই আছে, সেটা ইন্ডিয়া। সারা বিশ্বের মোট জনসংখ্যার 17% চীনে বসবাস করে। চীনের মোট আয়তন হলো 9.6 মিলিয়ন বর্গ কিলোমিটার। সারা বিশ্বে যত ভূমি আছে তার 15 ভাগের 1 ভাগই চীনের। সেই হিসেবে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। এসব সংখ্যার পরিমাপের হিসাবে গিয়ে আপনার আমার কারোরই মাথা ব্যথা বাড়াতে চাই না। তবু বলে রাখি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে 5 স্থায়ী সদস্য আছে তার মধ্যে একটি হলো চীন। সারা বিশ্বের অর্থনীতির 5 ভাগের 1 ভাগই চীনের নিয়ন্ত্রণে। চীন নাকি এখন বিশ্বের দ্বিতীয় ধনী দেশ। এসবের বিপরীতে চীনে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে প্রশ্ন আছে পশ্চিমা বিশ্বের। সে প্রসঙ্গে আমরা পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো। এবার একটু পেছনে ফিরে যাই। চীনের ইতিহাসের দিকে নজর দিলে দেখবেন এই বিশাল দেশটিও নানা ধরনের অস্থিরতা, দুর্ভিক্ষ, দারিদ্রতার ভেতর দিয়ে গেছে। বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য গ্রেট ওয়াল পর্যন্ত তৈরি করতে হয়েছে তাদের। এসব ইতিহাসের পথ পাড়ি দিয়ে 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই কমিউনিস্ট শাসনে চলে যায় দেশটি। মাও সেতুং এর নেতৃত্বে বড় বড় সামাজিক ও অর্থনৈতিক পরীক্ষা চালানো হয়, কিন্তু গ্রেট লিপ ফরওয়ার্ড এবং সাংস্কৃতিক বিপ্লবের মতো নীতিগুলো চীনকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেয়। তারপর বদলে যাওয়ার শুরুটা 1978 সাল থেকে। দেং শিয়াওপিং নামের চীনের এক নেতা বুঝলেন শুধু আদর্শ দিয়ে দেশ চলবে না, অর্থনীতিও লাগবে। তিনি বিদেশি বিনিয়োগের দরজা খুলে দিলেন, কারখানা তৈরি করলেন,
বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল আর রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তুললেন। এরপর যা হলো তা মানব ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক রূপান্তরগুলোর একটি। কোটি কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এলো। চীন হয়ে গেল বিশ্বের কারখানা। এখন আপনার হাতে থাকা মোবাইল ফোন, বাসার টিভি, ল্যাপটপ, খেলনা, যন্ত্রাংশ সবখানেই চীনের ছাপ আছে। শিনজিয়াং প্রদেশের একটি ডেইরি ফার্মে নিয়ে আসা হয়েছে আমাদের। চীনা প্রযুক্তির কিছুটা আঁচ পাবেন এখানে। কিন্তু কোন শক্তিতে এমন দানবীয় উত্থান হলো চীনের? 1.4 বিলিয়ন মানুষ, নাকি দেশটার বিশাল আয়তন, নাকি অন্য কিছু? আছে কি কোনো গোপন মন্ত্র? বলা হচ্ছে যে চীনের বড় শক্তি শুধু জনসংখ্যা নয়, তাদের বড় শক্তি হলো স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অনেক দেশেই সরকার বদলালে নীতি বদলে যায়, কিন্তু চীনে কমিউনিস্ট পার্টি দশকের পর দশক একই লক্ষ্য ধরে এগোয়। তারা 5 বছর, 10 বছর, 30 বছরের পরিকল্পনা করে। তার ফলাফল হাজার হাজার কিলোমিটার জুড়ে হাই স্পিড রেল চলছে, বিশাল বন্দর, স্মার্ট শহর, শিল্পাঞ্চল, প্রযুক্তি হাব, আরো কত কিছু, যেন ভবিষ্যতের একটা পৃথিবী। এই যে একটা রোবট আসছে, এই রোবটটা রুম ডেলিভারি সার্ভিস দিতে যাচ্ছে। ওর সাথে সাথে আমিও উঠে যাব, দেখি আমি যাই। আমার রুম নম্বরটা দিতে হবে। দাঁড়ায় গেল। এই যে এটা লিফট বন্ধ হয়ে গেছে। এটা কোন রুমে কিছু একটা খাবার দাবার কিছু দিতে যাচ্ছে। এই জায়গায় একটা কথা জিজ্ঞেস করি, আমরা কি চীনের বেশি প্রশংসা করছি? একদম না। চীনের প্রতিদ্বন্দ্বী দেশগুলো এসব বিষয় নিয়ে গবেষণা করতে হয়। আর আমি নিজে চীনে গিয়ে যেটা সবচেয়ে বেশি অনুভব করেছি সেটা হলো ওরা বড় স্কেলে চিন্তা করে, বড় স্কেলে কাজ করে। অন্যরা যখন রাস্তা বানায় ওরা তখন পুরো শহরই বানিয়ে ফেলে, অন্যরা যখন স্টেশন বানায় তখন ওরা নেটওয়ার্ক বানিয়ে ফেলে। এই যোগ্যতা আর দক্ষতাকে তারা ব্যবসায় রূপান্তর করতে পেরেছে আর ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে। এখন সারা দুনিয়াতে তারা ব্যবসা করে বেড়াচ্ছে। বিশ্বের এমন কোনো বড় শহর বা বন্দর হয়তো খুঁজেই পাবেন না যেখানে চীনা বিনিয়োগ নেই বা চীনের কোনো কনস্ট্রাকশন বা প্রযুক্তি কোম্পানি কাজ করছে না। এখানে প্রাসঙ্গিকভাবেই চীনের একটা প্রকল্পের কথা উল্লেখ করি। এই প্রকল্পের নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটাকে ওয়ান বেল্ট ওয়ান রোডও বলা হয়। চীনের এই প্রকল্পের উদ্দেশ্য হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো। হয়তো ভাবছেন চীনের ভেতরের কথা বলছি, না, সোজা ভাষায় বলতে গেলে এটা চীনের বৈশ্বিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চীন 150-র বেশি দেশে রাস্তাঘাট, অবকাঠামো, বন্দর ইত্যাদি উন্নয়নে বিনিয়োগ করবে। তাহলে চীন কত ধনী দেশ চিন্তা করুন। 150-টিরও বেশি দেশে তারা নিজেরাই বিনিয়োগ করবে। এই উচ্চাভিলাষী পরিকল্পনাকে বলা হচ্ছে 21 শতকের সিল্ক রোড। এরই মধ্যে 146-টিরও বেশি দেশ নাকি এ ব্যাপারে চীনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তবে এই প্রকল্প নিয়েও জোরালো প্রশ্ন আছে। এটা কি রাস্তা নাকি প্রভাব? অর্থাৎ চীন কি এই প্রকল্পের মাধ্যমে 150-টিরও বেশি দেশে সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠতে চাচ্ছে? এসব আলোচনা সমালোচনায় অবশ্য চীন থেমে নেই। এরই মধ্যে তারা শতাধিক দেশে বিনিয়োগ করেছে। বন্দর, রেল লাইন, মহাসড়ক, বিদ্যুৎ কেন্দ্র, সবকিছুর নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। চীনের বক্তব্য এটা উন্নয়ন ও সংযোগ। এর বিপরীতে সমালোচকরা বলেন এটা ঋণের মাধ্যমে প্রভাব বিস্তার। বাস্তবতা সম্ভবত মাঝামাঝি, কারণ চীন জানে যে রাস্তা বানায় সে ভবিষ্যতের পথ নিয়ন্ত্রণ করে। চাইনিজ বুদ্ধি মনে হয় এটাকেই বলে। এরা
কৃষিতেও কি ধরনের ইনোভেশন নিয়ে এসেছে। এই যে এটা অসাধারণ একটা ফুলের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এটা সাজিয়ে রাখলেও খুবই চমৎকার দেখা যাবে, এমন কালার কম্বিনেশন। আমি জিজ্ঞেস করলাম তারা কিভাবে এটা করেছে, তারা বলেছে গবেষণার মাধ্যমে এই ধরনের কালার কম্বিনেশন তারা নিয়ে এসেছে। এবার চীনের সামরিক শক্তি নিয়ে কিছু কথা বলা যাক। তথ্য বলছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী এখন চীনের। প্রতিরক্ষা বাজেটে তারা বিশ্বে দ্বিতীয়, আর পারমাণবিক অস্ত্রের মজুদের দিক দিয়ে তাদের অবস্থান বিশ্বে তৃতীয়। 1949 সালে রাষ্ট্র গঠনের পর 1950 সালে পারমাণবিক অস্ত্রের প্রকল্প হাতে নেয় চীন। 1964 সালে এসে পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় তারা। বর্তমানে চীন খুব দ্রুত তার পারমাণবিক সক্ষমতার বিস্তার ঘটাচ্ছে, একই সাথে আধুনিকায়নও করছে। বিভিন্ন সূত্রের তথ্য বলছে চীনের কাছে 620টি পারমাণবিক ওয়্যারহেড আছে। 2030 সালের মধ্যে 1000 এবং 2035 সালের মধ্যে পারমাণবিক ওয়্যারহেডের মজুদ 15,000-এ নিয়ে যেতে চায় তারা। সামরিক, অর্থনৈতিক, বিজ্ঞান, প্রযুক্তি, উৎপাদন সব সক্ষমতার বিচারে চীন হয়ে উঠেছে ভূ রাজনীতির অন্যতম পরাশক্তি। ব্যাপারটা কেমন যেন শোনাচ্ছে, মনে হচ্ছে চীনের সাথে কারো যেন কোনো বিরোধ নেই, মনে হচ্ছে চীন যা করছে সেটাই সহি, কেউ এর বিরোধিতা করছে না। আসলে কি তাই? না, তা নয়। আমেরিকার সাথে কখনো ঠান্ডা আবার কখনো গরম প্রতিদ্বন্দ্বিতা চলে চীনের। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো আমেরিকা বনাম চীন। এটা শুধু যুদ্ধের প্রশ্ন নয়, এটা প্রযুক্তি, অর্থনীতি, বাণিজ্য, চিপস, এআই, সামরিক উপস্থিতি সবকিছুর লড়াই। হুয়াই, টিকটক, সেমিকন্ডাক্টর স্যাংশনস, বাণিজ্য শুল্ক সবই এই বড় সংঘর্ষের অংশ। অবস্থা এমন যেন সবসময় একজন আরেকজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। 21 শতকের বৈশ্বিক রাজনীতি অনেকটাই এই দুই শক্তির সম্পর্কের উপর নির্ভরশীল। আলোচনা থাকলে সমালোচনাও থাকবে। চীনের সবচেয়ে বিতর্কিত দিক হলো তার রাজনৈতিক ব্যবস্থা। চীনে পশ্চিমা ধাঁচের বহুদলীয় নির্বাচন নেই, দেশটি চালায় চাইনিজ কমিউনিস্ট পার্টি। সমালোচকরা বলেন এই পদ্ধতিতে মত প্রকাশের স্বাধীনতা সীমিত, নজরদারি ব্যাপক, বিরোধিতা সহ্য করা হয় না। আর সমর্থকরা বলেন এই পদ্ধতি স্থিতিশীলতা নিশ্চিত করেছে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে, উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। এখানেই চীনের সবচেয়ে বড় প্রশ্ন, উন্নয়ন ছাড়া স্বাধীনতা কি টেকসই, নাকি উন্নয়নই সবচেয়ে বড় স্বাধীনতা? চীনের গণতন্ত্র নিয়ে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করতে হবে। এসব ইস্যুতে আবার আমেরিকা প্রবেশ করে, কথার যুদ্ধ চলে। সবশেষ কথা হলো, চীনকে শুধু ভালো বা খারাপ বলে বিচার করা যায় না। চীন হলো একটা বাস্তবতা। একদিকে শৃঙ্খলা, উন্নয়ন, প্রযুক্তি আর শক্তি, অন্যদিকে নিয়ন্ত্রণ, ভয়, প্রতিদ্বন্দ্বিতা আর অনিশ্চয়তা। অর্থাৎ চীনের সামনে রাস্তা খোলা, কিন্তু সহজ নয়। আমি চীন ঘুরে একটা জিনিস বুঝেছি, এই দেশকে দূর থেকে দেখে বোঝা যায় না। চীনকে বুঝতে হলে দেখতে হবে ওরা কোথা থেকে উঠে এসেছে, কোথায় যেতে চায়, আর পৃথিবীকে কিভাবে বদলে দিচ্ছে। প্রশ্ন এখন একটাই, 21 শতকের ভবিষ্যৎ কি ওয়াশিংটনে লেখা হবে নাকি বেইজিংয়ে? বর্তমান আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যদি বিবেচনা করেন তাহলে চীনকে অবশ্যই গুনতে হবে আপনার। আচ্ছা, আন্তর্জাতিক বাদ দেন, বাংলাদেশের কথাই ধরুন। যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ধরেন তাহলে মাঝখানে চীন এসে যায়। যদি আমেরিকার সাথে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর বিষয় ধরেন তাহলে চীন এসে যায়। ইরান যুদ্ধে পেছনে চীন কি করছে, সামনে চীন কি করছে, চীন ইরানকে অস্ত্র দিচ্ছে কিনা, এরকম বহু ইস্যুতেই চীন এসে যায়। যখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হয় তখন মাঝখানে চীন এসে যায়। আমেরিকা যদি সারা বিশ্বে কারোর সাথে কম্পিটিশনের বা প্রতিযোগিতার মনোভাব পোষণ করে তাহলে চীনের নাম এসে যায়। যদি প্রযুক্তিগত যুদ্ধ, ইনোভেশন, এমনকি বিশ্ব অর্থনীতি, বাণিজ্যের কথা চিন্তা করেন তাহলে চীনকে বিবেচনা করতে হবে। এশিয়াতে চীন হলো সেই দেশ যাকে আপনি বলতে পারেন এশিয়ায় আমেরিকা হলো চীন।
এই ধারাবাহিক ভিডিওতে আমরা চীনকে বোঝার চেষ্টা করব। যদি আপনি চীনকে না বোঝেন তাহলে আন্তর্জাতিক ভূরাজনীতি, অর্থনীতি, যুদ্ধ বলুন আর স্নায়ুযুদ্ধ বলুন, প্রযুক্তির যুদ্ধ বলুন, কিচ্ছুই বুঝতে পারবেন না। সুতরাং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চীনকে বোঝার এই ধারাবাহিক আয়োজনে।